আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি, এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে প্রাইভেট মেডিকেলে অটোমেশন পদ্ধতি নিয়ে। তোমরা জানো যে এখন বর্তমানে কিন্তু প্রাইভেট মেডিকেলে কিন্তু সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। তো আসলে এক সময় কিন্তু আজ থেকে প্রায় বিগত 2 বছর যাবত কিন্তু এই অটোমেশন পদ্ধতি চালু হয়েছে। এর আগে কিন্তু প্রাইভেট মেডিকেলগুলিতে কিন্তু বিগত এই 32 বছর যাবত কিন্তু তোমার এই সরাসরি তুমি প্রাইভেট মেডিকেলে অ্যাডমিশন দেওয়ার পরে তুমি যদি পাস মার্ক 40 থাকতো তাহলে তুমি সরাসরি মেডিকেলে, যেই মেডিকেলে তুমি ভর্তি হতে চাও তো সেই মেডিকেলে গিয়ে সরাসরি তুমি ভর্তি হয়ে যেতে পারতা। হ্যাঁ, তো এই বিষয়টা কিন্তু বিগত 2022-23 সেশন থেকে অটোমেশন পদ্ধতি চালু হয়েছে। তো অটোমেশন পদ্ধতির সুবিধা ও অসুবিধা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এই অটোমেশন পদ্ধতির সুবিধা অসুবিধা বলতে এট ফার্স্ট যদি আমি সুবিধাগুলি বলি, সেটা হচ্ছে যে এই অটোমেশন পদ্ধতিতে তুমি আসলে এটা সম্পূর্ণ একটা সফটওয়্যার, স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে তোমার মেডিকেল চয়েস তোমার পছন্দ ক্রম অনুসারে আসবে, তোমার পজিশন অনুসারে। তো এটার ফার্স্ট সুবিধা যদি আমি বলতে চাই তাহলে প্রথম সুবিধা হচ্ছে যে এই অটোমেশন করাতে বেসরকারি মেডিকেল আর সরকারি মেডিকেল মোটামুটি একটা সমতুল্য, এমনকি সমমানের পর্যায়ে চলে এসেছে। এমনকি সাধারণ মানুষ আগে যেটা মনে করতো যে টাকা হলেই বেসরকারি মেডিকেলে পড়তে পারে, তো বিষয়টি এরকম না। এখন আসলে টাকা হলে আর ওইভাবে পড়তে পারতেছে না। এখন তোমার মেডিকেল অ্যাডমিশন দেওয়া লাগবে, সেখানে পাস করার পরে ভালো একটা পজিশনে থাকার পরে কিন্তু তোমার চান্স পাওয়া লাগতেছে। বেসরকারি মেডিকেলে কিন্তু তোমার চান্স পাওয়া লাগতেছে, হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশন দেওয়ার পরে। তার একটা মোটামুটি সরকারি মেডিকেল আর বেসরকারি মেডিকেল একটা সমতুল্য সমমান পর্যায়ে এসেছে। হ্যাঁ, এখন কিন্তু মানুষ কিন্তু অনেক সচেতন। এমনকি চান্স পাওয়ার জন্য যে একটা চান্স পাওয়া লাগে, একটা পরীক্ষা দেওয়া লাগে, এমনকি একটা অনেক প্রতিযোগিতামূলক একটা সিরিয়াল পাওয়া থাকা লাগে। তো এই বিষয়টা মোটামুটি এখন সরকারি বেসরকারি কোনো ভেদাভেদ নাই। হ্যাঁ, সরকারি বেসরকারি মূলত সব ঠিকঠাক আছে, কিন্তু সমস্যা এক জায়গাতেই, শুধু টাকার ব্যবধান, আর কিছু না, আর সব ঠিকঠাক আছে। এটা হচ্ছে প্রথম সুবিধা। আর দ্বিতীয় সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই অটোমেশন পদ্ধতি করার পরে একসময় কিন্তু প্রাইভেট মেডিকেলগুলিতে যখন সরাসরি তোমার ভর্তির কার্যক্রম হতো, সরাসরি ভর্তি হতো স্টুডেন্টরা, তখন আসলে এটার মাধ্যমে তোমার সিন্ডিকেট, দালাল এবং কি তৃতীয় পক্ষের বিষয়টা আসলে নির্মূল হয়ে গেছে সম্পূর্ণরূপে। তো আসলে এই বিষয়টা অনেক একটা উপকার দিক। অনেক সময় দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা যারা ভর্তি করে তো ওদের কাছে আসলে দালালের ফান্ডে অথবা তৃতীয় পক্ষের মাধ্যমে ভর্তির কার্যক্রমের পরে দেখা যাচ্ছে যে স্টুডেন্টের কাছ থেকে, অভিভাবকের কাছ থেকে একটা মোটামুটি টাকা নিয়ে নিত তো দালাল কর্তৃপক্ষ। তো মূলত এই বিষয়টার জন্য মূলত অটোমেশন পদ্ধতিটা চালু হয়েছে। তো এটা খুবই ভালো একটা দিক। এই অটোমেশন করার ফলে এখন আর কিন্তু আর তৃতীয় পক্ষের লোকের দরকার পড়তেছে না। আর এর 2 নম্বর সুবিধা। আর 3 নম্বর সুবিধা বলতে বিভিন্ন মেডিকেলগুলি যেগুলি ছিল, ধরো তুমি পাস মার্ক করছো কিন্তু তোমার পছন্দের মেডিকেল এসেছে, কিন্তু ওই মেডিকেলতে কি করতো, ডোনেশন নিত। হ্যাঁ, বিভিন্ন মেডিকেল আছে তোমার ডোনেশন দিয়ে ভর্তি হওয়া লাগতো, যেখানে একসময় কিন্তু আগে কিন্তু ভর্তি ফি প্রাইভেট মেডিকেল ছিল 16 লক্ষ টাকা। হ্যাঁ, 16 লক্ষ টাকা। তো তারপরে দেখা যায় একটু ডোনেশন দিয়ে 18 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ এমন মেডিকেল আমি দেখেছি। আমার এক স্টুডেন্ট অনলাইনে দেখেছিলাম, শুনেছি যে প্রায় 34 লক্ষ টাকা দিয়ে ভর্তি হয়েছে ওর পছন্দের মেডিকেলে, ঢাকার একটা টপ মেডিকেলে। তো বিষয় হচ্ছে এরকম। এই 3 নম্বর সুবিধা হচ্ছে যে অটোমেশন করার পরে কিন্তু তোমরা ডোনেশন দিয়ে ভর্তি হওয়া লাগতেছে না। হ্যাঁ, আর অটোমেশন করার পরে হচ্ছে তোমার এই সরকার থেকে একটা নির্ধারিত যে অ্যামাউন্ট দিয়েছে, এই অ্যামাউন্টের মধ্যে সীমাবদ্ধ থাকা লাগতেছে মেডিকেলগুলিতে। তো এটা একটা ভালো দিক। আর কোনো মেডিকেল বেশি টাকা নেওয়ার কোনো সুযোগ নাই। আর অটোমেশন পদ্ধতি 4 নম্বর যে পদ্ধতিটা বলবো সেটা হচ্ছে যে অটোমেশন করার ফলে হচ্ছে তোমার মোটামুটি প্রাইভেট মেডিকেলেও যে ভর্তির ক্ষেত্রে একটা চান্স পাওয়া লাগে, তখন স্টুডেন্টরা মোটামুটি যাদের দেখা যাচ্ছে সরকারের চান্স হচ্ছে না, প্রাইভেটে মোটামুটি টাকা পয়সা আছে, পড়ার সামর্থ্য আছে, তখন তারা কিন্তু একটা মোটামুটি ভালোভাবে একটু লেখাপড়া করে, একটু পরে যে না, আমার মোটামুটি প্রাইভেট মেডিকেল যাতে একটা প্রাইভেট মেডিকেল যাতে চান্স পায়, তখন আমার একটা পজিশনে থাকতে হবে, পাস করতে হবে। ওই আগ্রহ দিয়েও কিন্তু মোটামুটি ওরা একটা এফোর্ট দেয় লেখাপড়ায়। তো এটাও ভালো একটা দিক অটোমেশন পদ্ধতিতে। আর অটোমেশন পদ্ধতিতে আরেকটা সুবিধা যদি বলতে চাই সেটা হচ্ছে যে তোমার একটা সিকোয়েন্স, একটা মেনটেন করা লাগতেছে সবকিছু, ভর্তি কার্যক্রম সবকিছু একটা মেনটেন্স, একটা সিরিয়াল অনুসারে হচ্ছে। এটা একটা সুন্দর একটা পদ্ধতি, একটা নিয়ম নীতির মধ্যে আছে। তো সব জিনিসের একটা নিয়ম নীতি শৃঙ্খলা থাকলে এই জিনিসটা খুবই সুন্দর হয়। এটাতে কোনো যাই ঝামেলা হয় না। তো এই অটোমেশন পদ্ধতিতে তোমার এই সুবিধাগুলি হচ্ছে মোটামুটি এই কয়েকটা মোটামুটি গুরুত্বপূর্ণ সুবিধা, এগুলি মূলত দরকার ছিল, এগুলি চাচ্ছিল। তো এখন অটোমেশন পদ্ধতির কিছু অসুবিধা আছে। তো অসুবিধা যদি আমি বলতে চাই, প্রথম অসুবিধা হচ্ছে তোমার এট ফার্স্ট হচ্ছে তুমি তোমার পছন্দের মেডিকেল অনুসারে তুমি ভর্তি হতে পারতেছো না। যে তোমার যে মেডিকেলটা তোমার পছন্দ ওই মেডিকেল তুমি চাইলে ভর্তি হতে পারতেছো না। হ্যাঁ, তোমার মোটামুটি ভালো একটা পজিশন থাকা লাগতেছে। তারপরে সম্পূর্ণ তুমি তুমি শিওরও না ওই মেডিকেল আসবে কি আসবে না, এখানে তোমার আবেদন করা লাগতেছে। তোমার পছন্দ ক্রম অনুসারে মেরিট পজিশন অনুসারে ওই মেডিকেলে সিলেক্ট হয়, তখন তুমি ভর্তি হতে পারবা। তো এটা একটা খারাপ দিক অথবা অসুবিধার দিক। তুমি তোমার চাইলে তুমি তোমার পছন্দের মেডিকেলগুলিতে ভর্তি হতে পারতেছো না। এক একজন এক এক মেডিকেল অথবা তুমি তোমার যে এলাকার মেডিকেলগুলিতে ভর্তি হতে পারতেছো
পারতেছো না, যেটা তোমার জন্য সুবিধা হয়, অথবা যেগুলি ভালো মেডিকেল এগুলোতে তুমি চাইলেই ভর্তি হতে পারতেছো না। হ্যাঁ, আর অটোমেশন পদ্ধতির দ্বিতীয় নম্বর একটা যদি অসুবিধা বলি, সেটা হচ্ছে যে এই ভর্তির যে কার্যক্রমটা, যে প্রক্রিয়াটা, এটা মোটামুটি একটা দীর্ঘমেয়াদী। হ্যাঁ, এটা প্রচুর সময় লাগতেছে। আমরা দেখেছি যে গত 2023-24 সেশনে প্রাইভেট মেডিকেলে এই অটোমেশন পদ্ধতিতে ভর্তির ক্ষেত্রে প্রায় 5 থেকে 6 মাস সময় লেগেছে ভর্তি কার্যক্রম শেষ হতে। দেখা যায় প্রথম আবেদনে স্টুডেন্ট ভর্তি হচ্ছে না, ভার্সিটি বাকি আছে, ওইগুলি বাকি আছে, মোটামুটি একটা ইয়ার মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। তখন ভর্তি কার্যক্রমটা দেখা যাচ্ছে যে একটা সময় মনে হয় একটা মোটামুটি একটা ভালো একটা দীর্ঘ সময় চলে যায়। তখন সমস্যা হয় যে গত বছরের কথাটা আমি বলি, দেখা যাচ্ছে যে প্রায় 4 নম্বর ওয়েটিং থেকে যাদের চান্স হয়েছে, যারা ভর্তি হয়েছে ওরা দেখা যাচ্ছে মাঝখান থেকে 3 মাসের মতো ক্লাস পায়নি। হ্যাঁ, তো দেখা যায় শেষ মুহূর্তে ওয়েটিং থেকে আমারই এক স্টুডেন্ট ঢাকা ইন্টারন্যাশনাল মেডিকেলের চান্স হয়েছিল, কিন্তু ওর কিন্তু পরবর্তীতে ভর্তি হয় না। মাত্র 3 জনের নাম এসেছিল, ওইটাতে 3টা সিট ফাঁকা ছিল, কিন্তু আমার এক স্টুডেন্ট ছিল কুমিল্লা, কিন্তু ও আর ভর্তি হয় না। তখন আর কনফিডেন্স, আত্মবিশ্বাস পাচ্ছে না যে 3 মাস চলে গেছে, আমি এখন তো কিছু বুঝবো না, মানে তারপরে এই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, অবশ্য ভর্তি আর হয়নি। তার মানে এখানে একটা দীর্ঘমেয়াদী একটা সময় থাকে। হ্যাঁ, তো এই জিনিসটা আস্তে আস্তে সমাধান করা হচ্ছে অটোমেশন পদ্ধতিতে, কিভাবে সময়টাকে আরো মানে দ্রুত সময়ে এটা ভর্তি কার্যক্রমটা সম্পূর্ণ করা যায়। এমনকি সরকারি মেডিকেল যেদিন থেকে ক্লাস শুরু হয়, ওই দিন থেকে বেসরকারি মেডিকেলগুলোতেও ক্লাস মানে শুরু হয়ে যাবে। এই জিনিসটা এখন মোটামুটি সরকার আমলে নিয়েছে, ডিজিএইচ স্বাস্থ্য অধিদপ্তর। তো অটোমেশন পদ্ধতিতে আরেকটা যে বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে তোমার প্রাইভেট মেডিকেলগুলোতে দেখা যাচ্ছে সিট ফাঁকা থাকে। হ্যাঁ, মোটামুটি গত বছরে দেখা যাচ্ছে যে দীর্ঘ প্রায় 5 মাসের মতো ভর্তি কার্যক্রম চলছে, তারপরে দেখা গেছে যে প্রায় অনেকগুলি সিট ফাঁকা আছে, প্রায় 150 থেকে 200 মতো সিট কিন্তু এখন ফাঁকা ছিল। হ্যাঁ, তো প্রাইভেট মেডিকেলগুলি এখন একটা লসের মধ্যে পড়ে যাচ্ছে অটোমেশন পদ্ধতিতে। তাছাড়া অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে যেগুলো একটু নতুন মেডিকেল অথবা একটু মানে বিগত কয়েক বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে, এগুলি স্টুডেন্ট ঠিক মতো পাচ্ছে না। অথচ অটোমেশন পদ্ধতি না থাকলে ওরা কিন্তু ওই সিটগুলি যেভাবে ফিল আপ করে নিয়ে নিত। হ্যাঁ, তো অটোমেশন পদ্ধতিতে ওরা ভাবে যে নতুন মেডিকেল ভর্তি হবে কি হবে না, অনেক ফেসিলিটি পাবে না। তো এই বিষয়গুলি থেকে ও দেখা যাচ্ছে যে ওর পছন্দ মেডিকেল না হওয়ার কারণে তখন স্টুডেন্ট আর মেডিকেলেই ভর্তি হয় না। তো এটা একটা অসুবিধার দিক, এমনকি প্রাইভেট মেডিকেল একটা লসের মধ্যে পড়ে যায়। তো অটোমেশন পদ্ধতিতে তোমার এই অসুবিধাগুলি হচ্ছে। আরেকটা যে অসুবিধা, সেটা হচ্ছে যে তোমার মাইগ্রেশন একটা সিস্টেম আছে। মাইগ্রেশন সিস্টেমটা থাকা মোটামুটি ভালো আবার খারাপও, মানে দুটোটাই। এটা মানে কি বলতাম, এটা আসলে দুটোটাই। তো দেখা যাচ্ছে যে এক মেডিকেলে স্টুডেন্ট ভর্তি হলো, হ্যাঁ, হওয়ার পরে দেখা গেল যে ওই মাইগ্রেশন একটা সিস্টেম আছে। তখন স্টুডেন্ট যখন মাইগ্রেশনের ফর্ম তুলবে, আবেদন করবে, তখন দেখা যাচ্ছে ওই মেডিকেল থেকে একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট চলে যাচ্ছে। দেখা যাচ্ছে যে মোটামুটি ওই মেডিকেলে 50টা সিট আছে, দেখা যাচ্ছে 10-15 জনই মাইগ্রেশনে অন্য মেডিকেলে মানে মাইগ্রেশন হওয়ার পরে দেখা যাচ্ছে ওইখানে উপরে মেডিকেলগুলিতে অথবা নিচের মেডিকেলে সিট ফাঁকা আছে, তখন ও চলে যাচ্ছে। তার মানে ওই মেডিকেল কিন্তু একটা লসের মধ্যে পড়ে যাচ্ছে। তখন কিন্তু ওরা যে পরিমাণ মাইগ্রেশনে হয়ে যাচ্ছে, এই পরিমাণ কিন্তু পরে তো ওয়েটিং থেকে অথবা মাইগ্রেশন থেকে মেডিকেল কিন্তু ওই পর্যায়ে ওই পরিমাণ ভর্তি হয় না। তো এটা একটা মানে অসুবিধার দিক। তো আসলে অটোমেশন পদ্ধতি আরেকটা দিক হচ্ছে যে একটু মানে এই আর কি একটা হয়রানির মধ্যে থাকা লাগে, অথবা একটা অন্যরকম একটা আতঙ্ক থাকা লাগে। কখনো আবেদন দিবে, কখন আবেদন কিভাবে করবে, কিভাবে মানে চয়েস দিবে, কিভাবে কোনো মেডিকেল পাবে কিনা, এই জিনিসগুলি আসলে আসলে অটোমেশন পদ্ধতিতে অসুবিধা। তাছাড়া মোটামুটি ভালোই সুবিধা কিন্তু আছে অটোমেশন পদ্ধতিতে, মোটামুটি ভালোই। আর যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই অটোমেশন পদ্ধতি সম্পূর্ণ একটা সফটওয়্যার মাধ্যমে, স্বয়ংক্রিয় মাধ্যমে হয়। এটার কাছে কোনো মানে মানুষের হাত থাকে না। তো এটা একটা ভালো একটা সুবিধার দিক। এখানে তুমি চাইলে কিন্তু কেউ কিন্তু এখন চাইলে টাকা পয়সা দিয়ে মনের মতো মেডিকেল আনাইতে পারবে না। এটা সম্পূর্ণ সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত হয়। সম্ভবত যতটুকু দিনে বইয়ের থেকে নিয়ন্ত্রিত হয়, এগুলি কারো হাত নাই, এগুলি ইনপুট দেওয়া আছে সফটওয়্যারে। তো তুমি ওই আবেদন করার সময় সাবমিট যা ভাবে দিবা, ওইভাবে তুমি আউটপুট পেয়ে যাবা। তো ভালো একটা দিক মোটামুটি। আর অটোমেশন পদ্ধতিতে আরেকটা যদি আরেকটা ভালো একটা দিক বলা যায়, সেটা হচ্ছে আসলে সুবিধা সবচেয়ে বেশি। হ্যাঁ, অসুবিধা হাতে গোনা কয়েকটা। মানে মেধা কোটায় নির্বাচনের যে শিক্ষার্থী, এটা একসময় দেখা যাচ্ছে প্রাইভেট মেডিকেলে মেধা কোটার জন্য ওই মেডিকেলে যাওয়া লাগতো, যাওয়ার পরে দেখা যাচ্ছে যে মানে 67টা প্রাইভেট মেডিকেল আছে। তো একজন স্টুডেন্ট কিন্তু সম্ভব হয় না 67টা মেডিকেলে যে ফর্ম তোলা। ও সর্বোচ্চ 4-5টা মেডিকেল কিন্তু ফর্ম তুলে, আগের যে নিয়মটা ছিল, তখন ফর্ম তুললে ও মেধা ওঠার জন্য ভাইবার জন্য দেখা যাচ্ছে 10-15-20 জন করে ডাকতো, সেখান থেকে নির্বাচন করতো কলেজগুলি। কিন্তু অটোমেশন পদ্ধতিতে কিন্তু দেখা যাচ্ছে যে এখন অটোমেশন পদ্ধতি মেধা ওঠার যারা আবেদন করে মোটামুটি 5,500 থেকে 5,300 থেকে নিয়ে, যাদের পজিশন 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000, ওরা কিন্তু প্রাইভেট মেধা ওঠার আবেদন করার পরে দেখা যাচ্ছে যে ও কোনো না কোনো একটা মেডিকেলে ভাইবার জন্য ডাক পায় অথবা চান্স হয়ে যায়, তখন ভর্তি হতে পারে। তখন কিন্তু আর ও আর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ফর্ম তোলা লাগতেছে না। তো এটা একটা সুবিধার দিক। কিন্তু তোমার এই বিষয়টা হচ্ছে যে
অসুবিধার একটা যে দিক হচ্ছে সেটা হচ্ছে যে তোমার হ্যাঁ মানে মোটামুটি এই অটোমেশন করতে তোমার এই সিরিয়াল আসার পরে কোনো না কোনো একটা মেডিকেলে ও যখন পেয়ে যায় তখন ভাইবার জন্য ডাক পাই, মোটামুটি একাধিক মেডিকেল অথবা একটা মেডিকেলে ভাইবার জন্য ডাকে তখন ও সিলেক্ট হয়ে যেতে পারে। কিন্তু মানে একটা অসুবিধার দিক হচ্ছে সেটা হচ্ছে যে অটোমেশন করতে আরেকটা অসুবিধার দিক হচ্ছে যে তোমার এই ধরো তুমি মেধা কোটায় আবেদন করলে জেনারেল কোটায় আবেদন করতে পারতেছো না, অথবা জেনারেল কোটায় তুমি আবেদন করলে মেধা কোটায় আবেদন করতে পারতেছো না, তার মানে স্টুডেন্ট দ্বিধাদ্বন্দ্ব থাকে। মেধা কোটা না হতে পারে, মেধা দারিদ্র সচ্ছল কোটায় ওর চান্স না হতে পারে, কিন্তু এই স্টুডেন্ট জেনারেল কোটায় কিন্তু ওর সামর্থ্য গেছে জেনারেল কোটায় ভর্তি হবে, কিন্তু এমন একটা ওর পজিশন এসেছে যেটা এটা মেধা কোটায় চান্স হতেও পারে, মেধা দারিদ্র সচ্ছল কোটায় আবার মানে মানে না হতে পারে, তখন কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভুগে। এখন মেধা কোটায় আবেদন করলে কিন্তু ও কিন্তু আর ইয়া কোটায় আবেদন করতে পারতেছে না, মানে ওই জেনারেল কোটায়, তো এটা একটা অসুবিধার দিক। হ্যাঁ, এটা মোস্ট গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তখন আবার কি করে যদি দ্বিতীয় আবেদনের সার্কুলার যদি দেয় তখন কিন্তু ও জেনারেল কোটায় মানে আবেদন করে একটা না একটা মেডিকেলে কোনো মতে ঢুকতে পারে, কিন্তু এই পজিশনে ও ভালো একটা মেডিকেলে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই মেডিকেলগুলি তখন দেখা যায় যে সিট ফাঁকা হয়, কারণ ও একটা ভালো একটা অথবা টপ মেডিকেলগুলিতে পায় না, তো এটা একটা অসুবিধার দিক। তো এই ছিল অটোমেশন পদ্ধতির ভালো দিক, মন্দ দিক, সুবিধা অসুবিধা। তো মোটামুটি সব মিলে দেখা যাচ্ছে যে সুবিধার দিকগুলি সবচেয়ে বেশি। তারপর ডিজিএস স্বাস্থ্য অধিদপ্তরের কাছে মানে আবেদন রইল এই যে কিছু অসুবিধা আছে এগুলি কমিয়ে আনা হোক, মোটামুটি একটা এই জিনিসগুলি বিবেচনা রাখা, যেমন ভর্তি কার্যক্রম দ্রুত সময় এমনকি একটা নির্ধারিত সময়ে ভর্তি কার্যক্রম করা হোক। তারপর হচ্ছে তোমার এই যে সব মেডিকেল যেন স্টুডেন্ট পায় সেটা একটা সুবিধা করে দেওয়া হোক, যারা পাশ করে মোটামুটি যারা ভর্তি হতে চায় ওদেরও সুযোগ করে দেওয়া হোক, সিরিয়াল পিছনে থাকা সত্ত্বেও 40,000 50,000 60,000, তো ওদের একটা সুবিধা করে দিলে এমনকি অটোমেশন পদ্ধতিটা মোটামুটি একটা অসাধারণ একটা পদ্ধতি হয়ে যাবে, এমনকি একটা মোটামুটি সব মানসম্মত এবং গ্রহণযোগ্য একটা পদ্ধতি হয়ে যাবে ইনশাল্লাহ। তো সব দিক দিয়ে আমি অটোমেশন পদ্ধতিকে 100% সাপোর্ট করি, সব দিক দিয়ে ভালো আছে, তবে কিছু আপডেট কিছু পরিবর্তন আনলে জিনিসটা আরো সুবিধা হয়। আবেদনের সুযোগ আবার তো 2বার করে দেওয়া হোক, তো এটা করলে অনেকের জন্য সুবিধা হয়, আর ওয়েটিং লিস্ট আবার দিবে। তারপরেও মোটামুটি এই অসুবিধাগুলি আস্তে আস্তে স্বাস্থ্য দপ্তর কিন্তু এগুলি সমাধান করতেছে আস্তে আস্তে, প্রত্যেক বছর দেখতেছি আমরা ভালো একটা আপডেট আনা হচ্ছে। তো এই ছিল। তো সবাই যারা আবেদন করবা 3 ফেব্রুয়ারি মানে 3রা ফেব্রুয়ারি থেকে 3 তারিখ ফেব্রুয়ারি 3 তারিখ থেকে আবেদন শুরু হবে অনলাইনে। তোমরা তোমাদের অনলাইনে জেনারেল কোটা আবেদন করতে চাইলে জেনারেল কোটা সিলেক্ট করে আবেদন করবা, অথবা মেধা কোটা ও অচল কোটা আবেদন করতে হলে মেধা কোটা সিলেক্ট করে তুমি আবেদন করবা। মানে 9 মার্চ পর্যন্ত আবেদন চলতে থাকবে, তার মধ্যে তোমার সিরিয়াল অনুসারে যে মেডিকেল তোমার পছন্দ ওইগুলি আগে দিবা, তোমার জেলাগুলিও রাখতে পারো, অথবা যেগুলি তোমার পজিশন অনুসারে আইডি অনুসারে। আর চাইলে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারো কিভাবে মানে মেরিট মানে সাজাবা, তুমি মানে মেরিট পজিশন কিভাবে সাজাবা, কিভাবে সিলেক্ট করবা, এটা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে। তো মোটামুটি প্রায় 300 মতো স্টুডেন্ট কিন্তু এই রেজাল্ট দেওয়ার পর থেকে কিন্তু আমাকে ফোন দিয়েছে, ইনবক্স করেছে, ওদেরকে সবাইকে মোটামুটি আলহামদুলিল্লাহ হেল্প করতেছি যারা প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে চায় এমনকি মেধা কোটায়। তো এই ছিল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।